আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। মেয়েটা আরো বড় হলে বিয়ে করাবো আদ্র, তোর আফসানা খালা মনির মেয়ে। সেদিন মায়ের কথাগুলোকে সম্পূর্ণ অগ্রাহ্য করার ফলে মা অন্য কিছু ভেবে বসলো, যা আমার হৃদয়ে আঘাত করার কারণ হয়ে দাঁড়ালো। রক্তাক্ত হৃদয়টা দ্বিতীয়বার রক্তাক্ত হয়ে গেল, তাজা হয়ে গেল সবটুকু ক্ষত। উনি নিজের ছেলের উপর বিশ্বাস রাখতে পারল না। যেই ছেলে নিজের জীবনের সবকিছু মাকে বান্ধবী ভেবে শেয়ার করেছে, তার উপর অটল বিশ্বাস রাখতে পারলাম না। লিখতে গিয়ে খুব তাচ্ছিল্যের হাসি পাচ্ছে আমার। মায়ের ধারণা ছিল আমি ইতিকে ভালোবাসি, তাই উনার প্রস্তাব এড়িয়ে যাচ্ছি, এড়িয়ে গিয়ে নাকচ করছি। নিজের ইচ্ছে পূরণের জন্য হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছে। পিচি মেয়েটা আমার মায়ের মাথা খারাপ করে দিয়েছে। ইতিকে আমার জীবন থেকে সরিয়ে দেওয়ার লক্ষ্যে ইতি যা চাইবে তাই করবে বলে কথা দেয় আমার মা। আর ইতি, সে তো সেদিনের অপমানের প্রতিশোধ নেওয়ার সুবর্ণ সুযোগ পেয়ে বসেছিল হাতে। মাকে পুরো রেস্টুরেন্টের সামনে বলেছিল পায়ে ধরে ক্ষমা চাইতে আমার হয়ে, তবেই সরে যাবে সে। সেদিন অন্তু পায়েল আমরা সকলে রেস্টুরেন্টে উপস্থিত না থাকলে আমি স্বচক্ষে দেখতেই পেতাম না ইতিকে সরানোর নিমিত্তে আমার মা কতটা অন্যায় কাজ করতে যাচ্ছিল। ইতি খারাপ চরিত্রহীনা মেয়ে, তার সম্পর্কে অবগত ছিল মা। ভেবেছে ইতিকে ভালোবেসে ফেলেছি বলেই এতটা কষ্ট পাচ্ছি, গম্ভীর হয়ে থাকছি সারাক্ষণ। তাই নিজের ছেলের জীবন থেকে সরাতে, অন্যায় কাজে সায় দিতে, নিচে নামতে একটু ভাবিনি মা। মায়ের এই অন্যায় মানসিকভাবে শেষ করে দিয়েছে আমাকে। ওই মুহূর্তে মনে হয়েছে আমার মৃত্যু হোক। মাকে ইতির পা ধরতে দেয়নি, তবুও অন্যায় করেছে মা, অবিশ্বাস করেছে আমাকে। মায়ের কাজটা অন্যায় হয়ে গেঁথে গেছে আমার হৃদয় পটে। মা আমার উপর এতটাই বিশ্বাস হারিয়েছিল, কখনো বুঝতেই পারিনি। ইতি তো কখনো আমার জীবনেই ছিল না। মন মস্তিষ্ক তো অনেক দূর, তবে ছিল ঘৃণার লিস্টে এবং থাকবে। জীবন থেকে সেদিনই সরিয়ে দিয়েছি যেদিন ওর মুখোশ খুলে গিয়েছিল। সেদিনই ধরে নিয়েছিলাম ইতি নামের কোনো বন্ধু বা মানুষের ছায়া বা চিহ্ন আমার জীবনে ছিল না। ইতির পুরো ডিটেলস বের করে জানতে পারি ওর কাজিনের সাথে রিলেশন আছে। কেমন তা বোধহয় ব্যক্ত করা প্রয়োজন নেই। একজন সন্তানের কাছে বাবা মার থেকে আপন কেউ হয় না। সেই বাবা মা যদি বিশ্বাস হারায়, তাও অহেতুক কারণে, তবে তা মৃত্যু সমতুল্য। আমার অভিমান এতটাই প্রখর, আমি পারিনি মায়ের সাথে আর কখনো মুখ ফুটে কথা বলতে। বাড়ি ছাড়ার আগে শুধু এটাই বলেছিলাম, ইতি আমার জীবনে ছিল না, এতে সরানোর প্রশ্নও আসে না। তবু তোমার চেষ্টা দেখে বলবো, অন্যায়ভাবে তুমি মেয়েটাকে আমার জীবন থেকে সরিয়েছ মা। খুশি তো তুমি? পারবে তো আমার অভিমানে রটানো মিথ্যে একটা বাক্য বয়ে বেড়াতে? জানি পারবে না। আমিও পারছি না তোমার মিথ্যে ভ্রান্ত ধারণা বয়ে বেড়াতে। খটখট শব্দে তুলির হাত থমকে গেল। সাদা পর্দাগুলো উড়ছে বাতাসের তালে তালে। কেমন একটা গুমট ভাব ছড়িয়ে পড়েছে সম্পূর্ণ কক্ষ জুড়ে। আচমকা নিঃশ্বাস ফেলতে কষ্ট হচ্ছে তুলির হাত কাঁপছে। ডায়েরিটা বন্ধ করে গেল। কর্ণকুহরে দরজা ভেদ করে হুড়মুড় করে প্রবেশ করলো আর্যর অস্থির শঙ্কিত ডাক। তবদা খেয়ে গেল তুলি। ডায়েরিটা বিছানায় ফেলে দরজার কাছে আসলো দৌড়ে। আবারও কানে এলো, ওপেন দ্য ডোর তুলা। ছিটকিনি খুলে দিল তুলি কাঁপা কাঁপা হস্তে। মনে একরাশ ভয় জেঁকে ধরল। দেয়ালের একপাশে দাঁড়িয়ে রইল ঠেসে। বক্ষ স্পন্দন অস্বাভাবিকভাবে ওঠানামা করছে। আদ্র ভুল বুঝবে না তো? দরজা ঠেলে আদ্র প্রবেশ করতেই চোখ বুজে অশ্রু সিক্ত কণ্ঠে বলে উঠল, আমি আপনাকে অবিশ্বাস করিনি ডক্টর সাহেব, বিন্দুমাত্র অবিশ্বাস করিনি, ভুল বুঝিনি। মানুষ অন্যকে অবিশ্বাস করতে পারে, আমি আমার আত্মাকে কিভাবে অবিশ্বাস করব বলুন? অন্যের মিথ্যা অথবা সত্য বাক্যে নিজের উপর বিশ্বাস হারানো যায় না। আপনি তো আমার প্রাণ, আমার অস্তিত্ব ডক্টর সাহেব। আমি হাতে টান পড়তেই তুলির কথা অসম্পূর্ণ রয়ে গেল। চোখ মেলে নিজেকে আদ্রর নিকটে, খুব নিকটে আবিষ্কার করল। নীলাভ নেত্রে চক্ষু রাখতেই ভূকম্পন ন্যায় কেঁপে উঠল পুরো শরীর অন্তর। রক্ত ঝরে পড়া বাকি কেবল দু চোখ হতে। রক্তের বদলেই হয়তো ঝরছে জল। তুলির মনে পড়ছে না আদ্রকে কখনো কাঁদতে দেখেছে কিনা। এক ফোঁটা করে অশ্রুকণা কখনো গড়িয়ে পড়ছে। পরনের ছাই কালার শার্টটা কুঁচকে গেছে সম্পূর্ণ। ফর্সা মুখে বিধ্বস্ত ব্যথার ছাপ স্পষ্ট প্রতীয়মান।
তুলির সারা অঙ্গ ব্যথায় কুঁকড়ে যাচ্ছে। করুণ চাহনি নিক্ষেপ করলো আদ্রর পানে। নড়বড়ে হাতে চোখের জল মোছার জন্য হাত বাড়াতেই কোমরে মৃদু চাপ অনুভব করলো। উঁচুতে তুলে নিল আদ্র, ইশারা করলো মুছে দিতে। তুলি কাঁপা কাঁপা কণ্ঠে চোখের জল মুছতে সক্ষম হলো। তৎপরে আদ্রর কপালে কপাল ঠেকিয়ে নিজেই কেঁদে উঠল হাউমাউ করে। আদ্রর বুকের বাঁ পাশের ব্যথাটা হঠাৎ বৃদ্ধি পেল। অস্থির হয়ে তুলির চোখে মুখে চুমু খেলো অজস্র। ললাটে ওষ্ঠযুগল ছুঁয়ে স্মিত হেসে বলল, আমি জানি তুমি অবিশ্বাস করনি, তবে তোমার সান্নিধ্য না পেয়ে দম বন্ধ হয়ে যাচ্ছিল আমার। তুমি বিহীন মনে হচ্ছিল, এই মুহূর্তে অস্তিত্ব ধূলিসাৎ হয়ে যাক। ট্রাস্ট মি, তোমাকে আমার থেকে আলাদা করার ক্ষমতা আল্লাহ ব্যতীত কারো নেই বউ। যদি কখনো নিজেকে আমি বিহীন অনুভব করো, সেদিন হয়তো কবরে সমাহিত থাকবে আমার দেহ। আদ্রের বুকে লেপ্টে আছে তুলি স্থির, নড়চড় নেই। একে অপরের আলিঙ্গনে আবদ্ধ মানুষ দুটোর নিঃশ্বাসের শব্দ কর্ণে প্রবেশ করছে বিনা বাধায়। নীরবতায় নিঃশ্বাসের শব্দ যেন প্রকট। আদ্রের শেষ কথাটায় তুলির মন মস্তিষ্ক অসাড় হয়ে পড়েছে। সেই সাথে নেতিয়ে গেছে ছোট্ট দেহটুকু। চোখ আবছা হয়ে আসছে। প্রতিবারে হাতের সাহায্যে তা পরম যত্নে মুছে দিচ্ছে আদ্র। তুলি একটু নড়েচড়ে উঠল। আদ্রর বুক থেকে মাথা তুলে অবিন্যস্ত দৃষ্টিতে তাকালো রুমের এদিক সেদিক। আদ্রর উদ্দেশ্যে মিহু স্বরে বলে উঠল, তুলির আবেদন মিশ্রিত প্রশ্নে আদ্রর কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল। শিথিল হয়ে এলো হাতের বাঁধন। তুলি সময় নষ্ট করল না। গটগট পায়ে এসে বিছানার উপর থেকে ডায়েরিটা তুলে নিল। হাঁটতে গিয়ে ব্যথায় টনটনিয়ে উঠল ডান পাটা। ঠোঁটে ঠোঁট চেপে আড়াল করে নিল ব্যথাটুকু। দ্রুত গতিতে উপস্থিত হলো আদ্রর কাছে। মাথা তুলে আদ্রর দিকে চেয়ে মলিন কণ্ঠে বলল, বাড়িতে চলুন, এখনই খালামণির সাথে কথা বলবেন। আপনি আমার সামনে বলবেন ভালোবেসে। আমি জানি আপনি কষ্ট পেয়েছেন, কিন্তু খালামণিও তো ওনার জায়গায় ঠিক ছিলেন। আপনার প্রতি অগাধ ভালোবাসার কারণে এমন মনোভাব সৃষ্টি হয়েছিল তার। আপনি চলুন না প্লিজ। মায়ের সাথে অভিমান করে সুখে থাকা যায় না ডক্টর সাহেব, প্লিজ। তুলির দিকে তীক্ষ্ণ চাহনি নিক্ষেপ করলো আদ্র। তুলির হাতটা টেনে এনে বিছানায় বসালো। নিচে বসে পড়লো তুলির সামনে হাঁটু গেড়ে। উড়ুতে তুলে রাখলো তুলির আহত পাটা। রক্ত জমাট বেঁধে আছে পায়ে। শিরশির করে কেঁপে উঠল তুলির দেহ। ভোরকে গিয়ে সরিয়ে আনতে লাগলো পা। আদ্র আলতোভাবে পাটা চেপে ধরে রাখলো উড়ুতে। কপাল কুঁচকে উত্তেজিত স্বরে বলতে লাগলো, পা কাটলে কিভাবে কিভাবে কাটলে তুলা? রক্ত জমাট বেঁধে গেছে, ইনফেকশন হয়ে যাবে তো। বলে পায়জামার হুক খুলে সামান্য উপরে উঠিয়ে নিল। তুলি বিস্ফোরিত নয়নে চেয়ে বলল, তাড়াহুড়ো সিএনজিতে উঠতে গিয়ে লেগে গিয়েছে। এখন বাসায় চলুন প্লিজ, খালামণির সাথে কথা বলতে হবে তো। রসপূর্ণ দৃষ্টিতে তাকালো আদ্র। তুলির সাথে সাথেই দমে গেল। মিনমিন করে বলল, ব্যথা পাচ্ছি না তো। কিন্তু আমি পাচ্ছি। আদ্র নিরলস জবাবে তুলি চকিতে মুখ তুলতে চাইল। মানসিক তৃপ্তিতে ভরে গেল মনটা তৎক্ষণাৎ। স্বামী স্ত্রীর সম্পর্ক কি এমন হয়? অর্ধাঙ্গিনীর ব্যথা থেকে প্রত্যেকটা স্বামীর মুখে ব্যথার ছাপ ফুটে ওঠে? হয়তো ফুটে ওঠে। তুলির মাঝে মাঝে খুশিতে আত্মহারা হয়ে কাঁদতে ইচ্ছে করে ভীষণ। পুরো দুনিয়া তাকে তুচ্ছ করলেও আদ্রর মতো সুদর্শন পুরুষের প্রাণনাশী সে। তুলির রুমের আলমারিতে অনেক খুঁজেও ফার্স্ট এইড বক্স পেল না আদ্র। এক প্রকার রাগ দেখিয়ে বেরিয়ে গেল রুম থেকে। তুলির মার কাছ থেকে ফার্স্ট এইড বক্স নিয়ে এলো। তিনিও এলেন পিছু পিছু। মেয়ের চিন্তায় মনকে ধরে রাখতে পারল না। আদ্র পুনরায় পাটা তুলে উড়ুতে রাখলো। মায়ের সম্মুখে এমন কাণ্ডে লজ্জায় শিউরে উঠল তুলি। পাটা সরিয়ে আনার চেষ্টা করলো ফের। সঙ্গে সঙ্গে ঝাঝালো দৃষ্টিতে তাকালো আদ্র। এতে তুলির কেঁদে দেওয়ার অভিপ্রায়। মেয়ের অবস্থা বুঝতে পেরে আফসানা মাথায় হাত বুলিয়ে বের হয়ে গেলেন রুম থেকে। মনটা একদম ভালো হয়ে গেল ওনার। এতক্ষণ ধরে পাথর চেপেছিল বুকে। তুলির আকস্মিক বিধ্বস্ত আগমনে অন্তরাত্মা বেরিয়ে যাওয়ার উপক্রম। এসে যখন রুমের দরজা আটকে দিয়ে মেলছিল না, তখন কোনো শব্দ আসছিল না ভেতর থেকে। শ্বাস প্রশ্বাস ফেলতেও যেন ভুলে গিয়েছিলেন। পাগলের মতো অনবরত ফোন করে যাচ্ছিল আদ্রকে, কিন্তু আদ্রর নাম্বার বন্ধ দেখাচ্ছিল প্রতিবার। শেষমেশ সায়রা বেগমকে ফোন করে জানায় আদ্র গাড়ি নিয়ে ডিরেক্ট বাড়িতে এসেছিল।
সায়রা বেগমের মুখ থেকে শুনে মৌন কিছু ছুটে এলো বাগান বাড়িতে। তুলো দিয়ে জমাট রক্ত মুছে অয়েন্টমেন্ট লাগিয়ে দিল আদ্র। তুলির মুখের দিকে না চেয়ে নজর নিবদ্ধ করে রাখলো পায়ের ক্ষততে। অত্যন্ত শান্ত স্বরে বলে উঠল, আমি জানি আমি ভুল ছিলাম, নিছক ছিল অভিমানটুকু। মা, ও ভুল ছিল। অভিমান সম্পর্ক নষ্ট করে, কষ্ট দেয়, মানুষের মনে দূরত্ব সৃষ্টি করে, তা একটা সময় বুঝতে পারি আমি। অভিমানকে কখনো দীর্ঘ হতে দিতে নেই, তবুও আমি দীর্ঘ করে ফেলেছি। যতবার মনে পড়েছে সেই মুহূর্তটা আমার মন ভেঙেছে, ততবার নতুন করে। আমি আমার মাকে ভালোবাসি তুলা, আমার মা তোমাকে খুব ভালোবাসে, খুব বেশি। বছর গড়িয়ে যেতে আমার অভিমানের তীব্রতা কমে এসেছে, আর এখন নেই বললেই চলে। কোনো মানুষই ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়। আমি যতই মাথা খাটাই, ভুল আমার দ্বারাও হয়। তবে আজ বলছি, আমি কখনো আমার পরিবারের মাঝে দূরত্ব আসতে দিব না। তোমাদের সবাইকে আগলে রাখবো। আর্যর কথার প্রেক্ষিতে তুলির ঠোঁটের কার্নিশে মৃদু হাসির রেখা দেখা দিল। ডান হাতটা আদ্রর চুলের ভাঁজে ডুবিয়ে বলল, চলুন বাড়ি যাই। আদ্র এক নজর চাইল, উঠে দাঁড়ালো পরক্ষণে। পরনের শার্টটা শরীর থেকে খুলে ওয়াশরুমের দিকে পা বাড়াতে বাড়াতে বলল, শ্বশুর বাড়িতে এসেছি বললেই চলে যাব নাকি? শাশুড়ি হাতে খেয়েই যাব, তার আগে এক পাও নাড়াচ্ছি না। তোমার বাপের একটু একটু খরচে হিমশিম খেলে হয় তুলা। বাপের টাকা বাঁচানোর ধান্দায় জামাইকে বের করে দিতে চাইছো, আমি সব বুঝি। যাও, এখন আমার জন্য কাপড় নিয়ে এসো। কোথায় থেকে নিয়ে আসবে জানি না, তবে ভুলেও তোমার বাপের লুঙ্গি আনবে না। আই হেট লুঙ্গি। তুলের চক্ষু কোটর ছেড়ে বেরিয়ে আসবে প্রায়। তাজ্জব বনে গেল আদ্রের কথায়। বোকার মতো খানিকক্ষণ স্তব্ধ হয়ে রইল, পর মুহূর্তেই হেসে উঠল বিস্তর। শ্রবণ গ্রন্থিতে আদ্রের ডাক তরঙ্গিত হতেই হুড়মুড়িয়ে উঠল। নিয়ে আসছি। তুলি মায়ের কাছে গেল দৌড়ে। আফসানা কিচেনে রান্নার কাজ করছেন ব্যস্ত হাতে। মেয়ের জামাই এসেছে বলে কথা। তুলিকে দেখে হাসি মুখে জিজ্ঞেস করলেন, আদ্র কই? তুই এখানে যে, কিছু বলবি? তুলি শুকনো একটা ঢোক গিলে ইতস্তত কণ্ঠে বলল, আসলে আম্মু কাপড় লাগতো, ওনার সাইজের কোনো কাপড় কি হবে? আফসানা শব্দ করে হেসে উঠলেন। তরকারি নাড়তে নাড়তে বললেন, মায়ের সাথে এত ইতস্ততায় ভোগার প্রয়োজন নেই। কোনো একদিন তুইও মা হবি। তুই কি চাইবি তোর সন্তান এমন করুক? নিমিষে তুলির হাত চলে গেল পেটে। ভেতরটা কেমন ঝংকার তুলে কেঁপে উঠল। লজ্জায় রাঙা হয়ে উঠল মুখখানা। আফসানা মেয়ের ভঙ্গিমা দেখে হাসি বজায় রেখে বললেন, তোর রুমের আলমারিতে আদ্রের জন্য কাপড় রাখা আছে। তোর বাবা এনেছিল আদ্রর জন্য এবং পরিবারের সকলের জন্য। ভেবেছিল আজ ও কাল তোদের বিয়েতে যাবে। তোর বাবার প্রমোশন হয়েছে, সেই খুশিটা তোদের সাথে শেয়ার করার জন্য। তুলি উৎফুল্ল কণ্ঠে চেঁচিয়ে উঠল, আকাশ সম বিস্ময় নিয়ে বলল, সত্যি বাবার প্রমোশন হয়েছে? একদম সত্যি তুলা। লজ্জায় চুপসে গেল তুলি মুহূর্তেই। অবশেষে তার মাও এমন করছে তার সাথে। কেন যে আদ্র সবার সামনে তুলা বলে ডেকে বেড়ায়, মান সম্মান সব শেষ করে দিল। মুখ ফুলিয়ে রুমে চলে এলো দ্রুত বেগে। আলমারি খুলে ড্রেস নিয়ে ওয়াশরুমের দরজায় নক করলো। আদ্র হাত বাড়িয়ে ড্রেস নিয়ে বলল, তোমার শরীর থেকে কেমন গন্ধ পাচ্ছি তুলা, জলদি কাপড় নিয়ে এসো তো। তুমি যদি গোসল না করো, গন্ধের ঠেলায় রুমে শ্বাস ফেলতে পারবো কি না তাতে আমি সন্দেহাতীত। ডাক্তার হয়ে এসব সহ্য করতে পারবো না, তাড়াতাড়ি এসো। আহম্মকের মতো দাঁড়িয়ে রইল তুলি ওয়াশরুমের দরজার অভিমুখে। আদ্রর কথা তার মাথার উপর দিয়ে যাচ্ছে। কপাল কুঁচকে চিন্তায় লেগে পড়ল, সত্যি কি গন্ধ পাচ্ছে? একবার কি নিজে সুখে দেখবে? বোকা মস্তিষ্ক একদম কাজ করছে না। গলার কাছে জামার অংশ ধরে একবার শুকে নিল। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে এলো নিমেষেই। ঘামের গন্ধে অবস্থা ব্যাপক নাজেহাল। তাড়াতাড়ি আলমারি থেকে একটা ড্রেস নিয়ে এলো। কিছুটা উঁচানো স্বরে বলে উঠল, আমি অন্য ওয়াশরুমে করে নিব।
আপনি শাওয়ার সেরে ডাইনিং টেবিলে চলে যাবেন। ওয়াশরুমের দরজা খুলে গেল প্রচন্ড জোরে। তুলি থমকে গেল তৎক্ষণাৎ। আদ্র চোখ রাঙিয়ে বলে উঠল, আমি যেতে বলেছি, মেরে তক্তা বানিয়ে ফেলবো। তুলি ভয়ে ভয়ে মাথা নাড়ালো দুদিকে। আদ্র বাঁকা হেসে বলল, গুড, গন্ধটা প্রখর হচ্ছে তুলি। এত পেতনি কবে হলে তুমি? কথাটা বলেই কোমর জড়িয়ে কাছে টেনে নিল আদ্র। তুলি বিস্ময়কর দৃষ্টিতে তাকাতেই নাকটা গলার কাছে নিয়ে এলো। ঠোঁটের পরশ বুলিয়ে দিল ঘর্মাক্ত গলায়। তুলির ভূতল কাঁপছে। আদ্রর উন্মুক্ত দেহে নখ দিয়ে আঁকড়ে ধরল শক্ত করে। নিঃশ্বাস ভারী হয়ে আসছে ক্রমশ। গলায় নাক ছুঁয়ে আদ্র জোরে একটা নিঃশ্বাস টেনে নিল। তুলির দিকে নির্নিমেষ দৃষ্টি ফেলে ক্ষীণ হেসে বলে উঠল, আসার সময় দিক বিদিক ভুলে দিশা হারিয়ে মাছ বাজারে গিয়েছিলে, কেমন মাছ মাছ গন্ধ পাচ্ছি। তুলি পিট পিট করে আদ্রের দিকে তাকিয়ে থাকলো অল্পক্ষণ। ব্যগ্র কণ্ঠে বলল, কোথায় মাছের গন্ধ? আপনি অনেক মিথ্যে বলেন ডক্টর সাহেব। বললেই তো পারেন আপনার সাথে গোসল করতে হবে। কথাটা বলে লজ্জায় চোখ নামিয়ে ফেলল তুলি। ইস, এমন কি কথা কি করে বের করলো মুখ থেকে? এখন কোথায় লুকাবে এই মুখ? আদ্র ঠোঁট দুটো প্রসারিত করলো। দেরি না করে তুলিকে কোলে তুলে নিয়ে ঢুকে পড়লো ওয়াশরুমে। লং একটা শাওয়ার নিয়ে তুলি নিজেকে একদম সতেজ, নির্মম লাগছে। সকালের বিষাক্ত মুহূর্তগুলো আদ্রর সাময়িক সময়ের ভালোবাসা একদম নিঃশেষ করে দিয়েছে। চুলে টাওয়াল পেঁচিয়ে ওয়াশরুমের দিকে অগ্রগতি হলো তুলি। গোসল শেষে কাপড়গুলো ধোয়া হয়নি। ধুতে যাবে তার আগেই আদ্র বালতি ভর্তি কাপড় এনে সামনে রাখলো। তুলির উদ্দেশ্যে বলে উঠল, আর যাওয়ার প্রয়োজন নেই, ধোয়া হয়ে গেছে। তুমি ছাদে মেলে দিয়ে আসো। আপনি কেন ধুতে গেলেন? আমি তো পারতাম। তুমি সকাল থেকে অসুস্থ, আমার থেকে লুকিয়ে খুব খারাপ করলে তুলা। আদ্র রাশ ভারী কণ্ঠে তুলি চুপসে গেল। বালতি তুলতে যাবে তার পূর্বেই আদ্র নিজের হাতে নিয়ে নিল। আমি নিচ্ছি, তুমি না হয় মেলে দিও। গরমে অস্বস্তি নিয়ে তুলি বসে আছে। মাথার উপর ভোবো করে ঘুরছে ফ্যান। কৃত্রিম বাতাস ছড়িয়ে দিচ্ছে রুমের কোণে কোণে। তবুও এই বাতাসে শান্তি নেই তুলির। এসি অন করলে কেমন যেন বমি পাচ্ছে। এ কেমন রোগ তুলি ভেবে পাচ্ছে না। এতদিন তো এমন হয়নি। গত কয়েকদিন ধরে এসির ঠান্ডাটা সহ্য হচ্ছে না। তার জন্য গরমে অবস্থা খারাপ হলেও আদ্র মুখ বুজে সহ্য করে নিচ্ছে। আদ্র অনেকবার এসি অন করতে চেয়েছে, কিন্তু তুলি বেঁকে বসে বারবার। তার একটাই কথা, এসি চালালে রুম থেকে বের হয়ে যাবে সে। আচ্ছা, তার কি একবার বলা প্রয়োজন আদ্রকে শরীরের ব্যাপারে? আদ্র হার্ট সার্জন হলেও নিশ্চয়ই অন্য বিষয়ে টুকটাক ধারণা আছে। নাকি পায়েল অথবা রিমিকে ফোন দিবে? দ্বিধাদ্বন্দ্বে ভুগছে তুলি ক্রমাগত। বইটা বন্ধ করে আদ্রর দিকে ঘাড় কাত করে চাইল। ফাইলে চোখ বুলাতে লাগলো আদ্র। চেয়ার ছেড়ে গুটি গুটি পায়ে আদ্রর সামনে এসে উপস্থিত হলো। ফাইল থেকে মাথা তুলে আদ্র এক পলক তাকালো। পুনর্বার চাইলে চক্ষু নিবদ্ধ করে বলল, পড়া শেষ? তাহলে? প্রশ্নবিদ্ধ চোখ জোড়া নিক্ষেপ করলো আদ্র। তুলি জিহ্বা দিয়ে শুকনো অধর যুগল ভিজিয়ে নিল। আমতা আমতা করে বলল,